আসসালামু আলাইকুম। রবিউল ইসলাম রনি। বাবর আজমকে নিয়ে কথা হবে। বাবর আজম পাকিস্তান ক্রিকেটের ওয়ান অফ দ্য গ্রেট। এই মুহূর্তে একটু খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন। জাতীয় দলের টি-20 ফরম্যাট থেকে জায়গা হারিয়েছেন। মাইক হেসন বলেছেন যদি তাকে জাতীয় দলে ব্যাক করতে হয় তাহলে স্ট্রাইক যে রেটটা রয়েছে সেটিকে বাড়াতে হবে, স্পিনের বিপক্ষে আর একটু সাবলীল হতে হবে। ইতোমধ্যেই তিনি সেন্ট্রাল যে কন্ট্রাক্টটি রয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের সেখানে একটা অবনমন ফেস করেছেন। সো বাবর আজম এই মুহূর্তে বেশ একটা খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন, এটা খুব নিশ্চিত। কিন্তু কনসার্নটি হচ্ছে যে জায়গায়, সেটি হচ্ছে যেটি নিয়ে কথা বলা হচ্ছে না, বাবর আজম টেকনিক্যালি এই মুহূর্তে বেশ একটা ফ্রাজাইল সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছেন। বাবর আজম বিশ্ব ক্রিকেটের টেকনিক্যালি ওয়ান অফ দ্য মোস্ট কমপ্লিট ব্যাটার। এখন সেই সময় দাঁড়িয়ে বলছি বাবর আজমের টেকনিক্যাল একটা ডিফিকাল্টিস রয়েছে, টেকনিক্যাল একটা ফল্ট তৈরি হয়েছে তার ব্যাটিংয়ে, যেটি তার এখন যে ডাউনফলটি রয়েছে সেটির জন্য দায়ী। সেটি এই যে দায়ী বলছি একটা টেকনিক্যাল ফল্টকে, কোন টেকনিক্যাল ফল্ট সেটাকে আমরা যদি যাচাই করতে চাই আমাদেরকে একটু ব্যাক করতে হবে সদ্য সমাপ্ত পাকিস্তান এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার যে ওয়ানডে সিরিজটি হলো তার তৃতীয় ম্যাচে বাবর আজম যে বলটিতে আউট হয়েছেন এই বলটিকে আমরা একটু দেখব, তাহলেই আমাদের বাবর আজমের যে টেকনিক্যাল সমস্যাটি রয়েছে সেটি বিশ্লেষণ করা সুবিধা হয়ে দাঁড়াবে। চলুন তৃতীয় ওয়ানডেতে বাবর আজমের উইকেটের ফুটেজটা দেখে নেওয়া যাক। যদি এই ফুটেজটিকে খেয়াল করেন তাহলে যে জিনিসটি আবিষ্কার করবেন একটু খেয়াল করুন, এখন পর্যন্ত বল কিন্তু বাবর আজমের ব্যাট পর্যন্ত পৌঁছায়নি। যদি বাবর আজমের টো পজিশন খেয়াল করেন, ফ্রন্ট ফুটের তিনি টোর উপরে দাঁড়ানো, ব্যাক ফুটও টোয়ের উপরে দাঁড়ানো, তার মানে তার কোনো ব্যালেন্স নেই। সমস্যার জায়গা যেটি সেটি হচ্ছে এর থেকে বড় সমস্যা, তার যে ব্যাকফুট টো, এই ব্যাকফুট টোটি মিড অফের দিকে নির্দেশ করছে। অনেকাংশে বাবর আজমের অনেক সময় এই বলটি শট খেলার পরে তার যে ব্যাকফুট টো রয়েছে সেটি নন স্ট্রাইকারের যে ব্যাটার রয়েছে তার দিকেও নির্দেশ করে, কিন্তু আইডিয়ালি যেটি হওয়া উচিত সেটি হচ্ছে এই ব্যাকফুট যে টো রয়েছে বা ব্যাকফুটটি তিনি যখন শটটি খেলবেন বা খেলতে চাইবেন তখন সেটি যে তার ক্রিজ রয়েছে তার সাথে সমান্তরাল থাকা উচিত, এবং যেই মুহূর্তে তার শট খেলাটি কমপ্লিট হয়ে যাচ্ছে, ফ্লিক বা গ্লান্স যে ধরনের শটগুলোর কথাই বলুন না কেন, লেগ সাইডের শট, সেটি যখন খেলার চেষ্টা করছেন বা খেলাটি কমপ্লিট হয়ে যাচ্ছে তখন এই ব্যাকফুট টোটি কাভার পর্যন্ত যেতে পারে, তাহলে যেটি হবে তার যে ব্যালেন্সটি রয়েছে সেই ব্যালেন্সটি ঠিক থাকবে। কিন্তু এই মুহূর্তে তার এই শরীরে শটটি খেলার জন্য কোনো ধরনের ব্যালেন্স নেই। প্রথম নাম্বারটি দেখুন যে শোল্ডার এবং হচ্ছে আপনার যে তার ওয়েস্ট রয়েছে এই দুটোর মধ্যে কোনো অ্যালাইনমেন্ট নেই। সো অ্যালাইনমেন্ট যখন না থাকে, তার যখন পুরোপুরি আপনার ওয়েস্ট ওপেন হয়ে যায় তখন এটি বল খেলার ক্ষেত্রে কন্ট্রোলে সমস্যা তৈরি করে। নাম্বার টু জিনিসটি খেয়াল করুন যে তার আই লাইনটি দেখুন। এবার বলের পজিশন এবং তার যদি আই লাইন দেখেন তাহলে দেখবেন যে তার আই লাইনে বলটি নেই, আই লাইনের বাইরে বলটি। এখন আই লাইনের বাইরে যদি বল থাকে এই বল ডেফিনেটলি যে কোনো ব্যাটারের জন্য খেলাটা ডিফিকাল্ট, কারণ তিনি ওই বলের হচ্ছে প্রপার যে লাইন অফ কিপারের দিকে যাওয়া কিংবা ব্যাটারের দিকে আসা সেই জিনিসটিকে তিনি কাভার করতে পারবেন না। হ্যান্ড আই কোঅর্ডিনেশনে প্রবলেম তৈরি হবে। ফলাফল হিসেবে তিনি এলবিডব্লিউ হতে পারেন, তিনি এইজ হতে পারেন, এই সমস্যাগুলো তার মধ্যে তৈরি হতে পারে এবং বাবর আজমের ক্ষেত্রেও সেই সমস্যাগুলোই তৈরি হয়েছে। তার আই লাইন হচ্ছে স্ট্রেট যখন নামছে সেটি আসলে অফ স্টাম্পের বাইরে থেকে মিডল স্টাম্প পর্যন্ত, বলটি চলে এসেছে লেগ স্টাম্পে। এই বল খেলার মতো অবস্থায় বাবর আজম নেই। এবার তৃতীয় যে সমস্যাটি রয়েছে সেটি হচ্ছে একটু খেয়াল করলে দেখবেন তিনি আসলে না ফ্রন্ট ফুটে না ব্যাক ফুটে, অর্থাৎ বাবর আজম তার শরীরের যে ওয়েটটি সেটি যে ট্রান্সফার করতে হয় সেটা আপনি যেভাবে খেলেন না কেন, আপনি যদি ব্যাক ফুটে খেলেন তাহলে ব্যাক ফুটে আপনি আপনার ওয়েট ট্রান্সফার করবেন, যদি আপনি ফ্রন্ট ফুটে খেলেন তাহলে ফ্রন্ট ফুটে আপনি ওয়েটটি ট্রান্সফার করবেন। এই দুটোর একটাও বাবর আজমের ক্ষেত্রে ঘটেনি। এখন ওয়েট যদি ট্রান্সফার না করা হয় তাহলে যে ঘটনাটি ঘটে সেটি হচ্ছে, প্রথমত দেখুন বাবর আজম ক্রিজে স্ট্রাক, এই মুহূর্তে তার জন্য তার যে আই লাইন রয়েছে তার যদি অফসাইডে বল থাকে তাহলে তিনি অ্যাওয়ে ফ্রম দ্য বডি খেলবেন, যদি ভেতরের দিকে বল থাকে আই লাইনের ভেতরে চলে যায় সেক্ষেত্রে তিনি বলের লাইন মিস করবেন। এখন এই লাইনটি যদি তিনি মিস করে ফেলেন তাহলে প্রথমত অফসাইডে হলে তিনি আউটসাইড এইজ হয়ে তিনি ক্যাচ আউট হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে, ইনসাইড হলে তিনি এলবিডব্লিউ হয়ে আউট হওয়ার সম্ভাবনাটা তার বেড়ে যাবে। এই ঘটনাগুলো শুধুমাত্র এই যে দুটো প্রবলেমের কথা বলছি বাবর আজমের এই মুহূর্তে টেকনিক্যাল যে দুটো বড় প্রবলেম সেই দুটোর জায়গা থেকে হচ্ছে। এক হচ্ছে আপনার যে টো পজিশন, সেই টো পজিশনটি আইডিয়াল না, সেটি হওয়ার কথা শট খেলার আগ মুহূর্তে এটি আপনার সমান্তরাল থাকা উচিত যতটা সম্ভব ক্রিজের জন্য, সেটি বাবর আজমের রয়েছে মিড অফের দিকে, এবং শট খেলার পরবর্তীতে ওই টো পজিশনটি আসা উচিত হচ্ছে বড়জোর এক্সট্রা কাভার পর্যন্ত। বাবর আজমের সেটি তার নন স্ট্রাইকার যে এন্ড রয়েছে ব্যাটারটি রয়েছে তার দিকে হয়ে যায়, অর্থাৎ একদম পুরোপুরি সোজা হয়ে যায় তার যে ব্যাকফুট রয়েছে ব্যাকফুটের পজিশনটি। এই ঘটনাটি যে এই প্রথমবার ঘটছে বা এই একটা বার ঘটেছে এমন না,
জিনিসটি আমরা প্রথমবারের মতো আইডেন্টিফাই করি বাংলাদেশের বিপক্ষে পাকিস্তান যখন হোম টেস্ট সিরিজটি খেলে তার প্রথম ম্যাচের প্রথম ইনিংসে বাবর আজম যখন শরীফুলের বল গ্লান্স করতে গিয়ে উইকেট কিপারের কাছে ক্যাচ আউট হন। একটু সেই ফুটেজটাও যদি আমরা দেখতে চাই তাহলে আমরা ওই জিনিসটিকে আরো বেশি পরিষ্কার করতে পারবো যে তখনকার আসলে পজিশনটি কি ছিল। বল লেগ স্টাম্পের বেশ বাইরে, পিচি করেছে লেগ স্টাম্পের বাইরে, বল আরো বেশি সুইং করে ওই লেগ স্টাম্পের বাইরে থেকেই বের হয়ে যাচ্ছে। বাবর আজমের আইলাইন হচ্ছে অফ স্টাম্পের বাইরে, তার মানে তিনি এই বলকে দেখার পরিষ্কারভাবে তার আইসাইটে নেয়ার কোনো উপায় নেই। তার যে ব্লারি লাইন রয়েছে আইসাইটের সেখানে বলটি অবস্থান করছে। এখন তারপরের কি ঘটনা ঘটেছে তার যদি আপনি ব্যাকফুটটা এবার খেয়াল করেন, এবার ব্যাকফুট টোটা দেখেন, একদম সরাসরি আম্পায়ারের দিকে এই ব্যাকফুট নির্দেশ করছে। তিনি তার শরীরকে ছোট করে ফেলেছেন, তার আপনার শোল্ডার এবং ওয়েস্টের যে অ্যালাইনমেন্ট সেটি গন। অ্যাট দ্য সেম টাইম এবার তিনি যখন গ্লান্স করতে যাচ্ছেন এই বলটা কোনোভাবেই ফাইন লেগ কিংবা হচ্ছে স্কোয়ার লেগ এই এরিয়া যাওয়ার উপায় নেই, এটি সরাসরি কিপার পর্যন্ত যাচ্ছে, তার মানে তিনি প্রপার কানেকশনটি করতে পারছেন না। অ্যাগেন আপনি যে জিনিসটি দেখতে পাবেন সেটি হচ্ছে তিনি না ফ্রন্ট ফুটে তার শরীরের ভর চাপিয়েছেন না ব্যাক ফুটে তিনি তার শরীরের ভর চাপিয়েছেন, ফলাফল হিসেবে তিনি ক্রিজে স্ট্রাক। এখন এই ক্রিজে স্ট্রাক যদি তিনি হয়ে যান তাহলে শুধুমাত্র এই যে আউট হওয়ার সম্ভাবনাগুলো রয়েছে সেগুলো তো আছেই, যদি বল মুভ নাও করে অর্থাৎ বল পুরনো হয়ে গেছে, এটা টেস্ট ফরম্যাট না, নতুন বল না, পুরনো বল, তাহলেও বাবর আজম রান বের করার জন্য যথেষ্ট সাফার করবেন, কারণ তিনি যখন কোনো দিকে আপনার ভর না চাপাবেন দুই পায়ের, তার জন্য ওই ওয়েট ট্রান্সফার না হলে আসলে শটে পাওয়ার জেনারেট করা সম্ভব না। এই মুহূর্তে দেখবেন তিনি নাচ করছেন, ডিফেন্ড করছেন, এগুলোই তাকে করতে হবে। ফলাফল হিসেবে তার ওই যে স্ট্রাইক রোটেশন এবং স্ট্রাইক রেট বাড়ানো এটা ডিফিকাল্ট হয়ে দাঁড়াবে, বিশেষ করে স্পিনের ক্ষেত্রে। কেন বলছি বিশেষ করে স্পিনের ক্ষেত্রে? অনেক ক্রিকেটারকে আপনারা দেখবেন ওয়ার্ল্ড ক্রিকেটে যারা ফাস্ট বলের বিপরীতে খুব একটা ফিট মুভমেন্ট ব্যবহার করে না, হ্যান্ড আই কোঅর্ডিনেশন ব্যবহার করে তারা সেই পাওয়ার জেনারেটটা করেন, কিন্তু যখন স্পিনের অ্যাগেনস্টে আসে তখন আপনার ফিট মুভমেন্ট ব্যবহার করাটা একদম পুরোপুরি আইডিয়াল এবং এটি আপনাকে করতেই হবে। আপনাকে ক্রিজের ব্যবহার করতে হবে, আপনাকে ব্যাকফুটে যেতে হবে, ব্যাকফুটে গিয়ে হচ্ছে আপনাকে কাট করতে হবে কিংবা হচ্ছে পুল করতে হবে কিংবা ফ্রন্ট ফুটে আসতে হবে, ফ্রন্ট ফুটে এসে আপনাকে ড্রাইভ করতে হবে। আপনি স্পিনের অ্যাগেনস্টে জায়গায় দাঁড়িয়ে শট খেলা কোনোভাবেই সম্ভব না। সো বাবর আজমের জন্য এই জন্য ওই যে কথাটি মাইক হেসন বলেছেন যে তিনি স্পিনের অ্যাগেনস্টে যে স্ট্রাইক রোটেশনের জায়গাটি রয়েছে সেটি তাকে বাড়াতে হবে, সেটি করতে হলে বাবর আজমকে এই তার টেকনিকের জায়গাটি সেটিকে ঠিক করতে হবে। যদি তিনি আসলে পাওয়ার জেনারেট করতে চান, স্ট্রাইক রেট বাড়াতে চান, সেক্ষেত্রে এই কাজটি করতে হবে। এখন বাবর আজমের এই যে টাইমলাইনের কথা বলছি, অর্থাৎ আমি যখন প্রথম এই জিনিসটি নোটিস করি সেটি হচ্ছে বাংলাদেশের বিপক্ষে 2024 সালে পাকিস্তান যে প্রথম টেস্ট ম্যাচ খেলেছিল তার প্রথম ইনিংসে, সেখান থেকে সর্বশেষ বাবর আজমের ম্যাচ হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওডিআই সিরিজের শেষ ম্যাচ। এই টাইমলাইনে বাবর আজম আউট হয়েছেন 34 বার। ইন্টারেস্টিংলি এই 34 বারের মধ্যে বাবর আজম 23 বার হয়েছেন কট আউট, কিন্তু তার থেকেও বেশি ইন্টারেস্টিং ঘটনা সেটি হচ্ছে বাবর আজম এই যে 23 বার ক্যাচ আউট হয়েছেন তার মধ্যে 13 বার তিনি এইজ হয়েছেন। এখন এইটা শুনতে খুব খারাপ লাগবে যে বাবর আজমের কোয়ালিটির একজন ব্যাটার 23 বার ক্যাচ আউট হয়েছেন 34 বার আউট হওয়ার মধ্যে, তার মধ্যে 13 বার তিনি এইজ হয়েছেন। এইজ হওয়ার রিজন হচ্ছে এইগুলো, তিনি ওয়েট ট্রান্সফার করছেন না, তার যে বডি অ্যালাইনমেন্ট ঠিক নেই, শোল্ডার এবং ওয়েস্টের অ্যালাইনমেন্ট ঠিক নেই, তার যে ব্যাকফুট টো রয়েছে সেই ব্যাকফুট টোটি হচ্ছে উপরে যখন জেগে থাকছে এবং সেটার অ্যালাইনমেন্ট যখন আপনার ক্রিজের সাথে না হচ্ছে তখন তিনি আই লাইনের বাইরে বা আইসাইটের বাইরে গিয়ে তিনি ডিফেন্ড করছেন, ড্রাইভ করছেন, সেই জিনিসগুলো এজ তৈরি করছে, যে কারণে তিনি 13 বার এইজ হয়ে আউট হয়েছেন। এখানে শেষ না, এই টাইমলাইনে বাবর আজম এলবিডব্লিউ হয়েছেন 5 বার, 34 বারের মধ্যে 13 বার এজ, 5 বার এলবিডব্লিউ, তার মানে 18 বার। 50% বেশি সময় বাবর আজম আউট হয়েছেন যেখানে তিনি বিট হয়েছেন বোলারের বলে। বোল্ড আউট হয়েছেন 5 বার, সেটিকে আমি এই হিসেবের মধ্যে নিচ্ছি না, তাহলে নাম্বারটি বেড়ে 23 হয়ে যাবে 34-এর মধ্যে। তো এটি হচ্ছে বাবর আজমের টেকনিক্যাল এই ইস্যুর জায়গা। এখন বাবর আজমের এই টেকনিক্যাল সমস্যাটা কি সবসময় ছিল না। বাবর আজমের যদি আপনি একটু প্রিভিয়াস জায়গাগুলোতে চলে যান তাহলে আপনি দেখবেন যখন তিনি গ্লান্স করছেন, ফ্লিক করছেন, অর্থাৎ শরীরের ভেতরের দিকে আসা যে বলগুলো সেগুলো যেভাবে খেলছেন তখন দেখবেন তার এই টেকনিকের জায়গাটা ঠিকঠাক ছিল। একটু আমরা সেটিও দেখে নিতে চাই, বাবর আজমের একটা প্রিভিয়াস কোনো গ্লান্স বা ফ্লিকের আমরা একটা ফুটেজ দেখতে চাই। আমরা এই যে ফুটেজটি দেখতে পাচ্ছি এটা হচ্ছে অস্ট্রেলিয়ার বিপক্ষে, অস্ট্রেলিয়ার মাটিতে, তার মানে এটা বেশ পুরনো একটা ফুটেজ। এবং এবার আপনি একটু বাবর আজমের প্রথমত ব্যাকফুটের অ্যালাইনমেন্টটা খেয়াল করুন। ব্যাকফুট যে পজিশনটি রয়েছে
এবার সেটি আর মিড অফের দিকে নেই। দেখুন, এটা হচ্ছে পয়েন্ট অঞ্চলের দিকে রয়েছে, যা এই মুহূর্তে তিনি আসলে গ্লান্স করতে যাচ্ছেন। এখন যেই মুহূর্তে তিনি গ্লান্স করতে যাচ্ছেন সেই মুহূর্তে এটা আসলে পয়েন্টের দিকেই থাকা উচিত, এবং এই জিনিসটা যেই মুহূর্তে তার গ্লান্সটি কমপ্লিট হয়ে যাবে, তার বডির যখন মুভমেন্ট হবে, তখন তার এই ব্যাকফুটটা এই পর্যন্ত আসতে পারে, যে এক্সট্রা কাভার অঞ্চল পর্যন্ত আসতে পারে। সো তার মানে হচ্ছে তার টেকনিকের এই যে ফলটা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি, এটা বাবর আজমের শুরু থেকে ছিল না, খুব অবভিয়াস। কারণ প্রথমে যে কথাটি বলে শুরু করেছিলাম, বাবর আজম টেকনিক্যালি ওয়ান অফ দ্য মোস্ট কমপ্লিট ব্যাটার ইন দিস সিচুয়েশন, অর মানে এই সময়ের জন্য। সো সেটি যখন ঘটে, তাকে নিয়ে আমরা যখন কথা বলি, তখন তার টেকনিক্যালি খুব একটা গাফেলতি থাকার কথাও নয়। যে ঘটনাটি তৈরি হয়েছে এটি আসলে গত 1 বা 1.5 বছরে বাবর আজমের মধ্যে তৈরি হয়েছে, তার একটা টেকনিক্যাল প্রবলেম তৈরি হয়েছে। এখন বাবর আজমকে ওই টেকনিক্যাল যে প্রবলেমটি তৈরি হয়েছে সেটিকে নিজের আসলে ফাইন্ড আউট করতে হবে। আপনি আমরা ফাইন্ড আউট করে দিলে তো আসলে তিনি সেটি জিনিসটি দেখতে পাবেন না। বাবর আজমের কোনো কারণ নেই যে আমার এই ভিডিও ফুটেজ বা এই ধরনের যাই বলি না কেন, অ্যানালিসিস যাই বলি না কেন, সেটা আসলে তার কাছ পর্যন্ত পৌঁছাবে। পাকিস্তান টিমের অ্যানালিস্ট রয়েছেন, টিম ম্যানেজমেন্ট রয়েছে, বাবর আজম নিজেও আসলে যথেষ্ট যোগ্য একজন ব্যাটার, যিনি জানেন যে কোন জায়গায় সমস্যাটি তৈরি হচ্ছে। বাবর আজমকে এটাকে দ্রুত ফাইন্ড আউট করতে হবে যদি তিনি আবারও আসলে রানের ধারায় ফিরতে চান, তিনি বড় বড় ইনিংস খেলতে চান, দ্রুত দ্রুত রান তুলতে চান, এবং আসলে ওয়ার্ল্ড ক্রিকেটে আবারও বাবর আজম হয়ে উঠতে চান। সো বাবর আজম সেটি করবেন কিনা সেটি আসলে বাবর আজম বলতে পারবেন, কিন্তু এই ভিডিওটি তৈরি করার মুখ্য উদ্দেশ্য হচ্ছে এটি যে আপনারা যারা ক্রিকেটটাকে আসলে প্রফেশনালি গ্রহণ করতে চান, তাদের জন্য এটা একটা আপনার ডিসাইডিং ফ্যাক্টর হতে পারে, কিংবা একটা টিউটোরিয়াল হতে পারে যে আপনার ব্যাকফুট এবং ফ্রন্ট ফুটের অ্যালাইনমেন্টটা কেমন হবে। যখন বলগুলো আপনার শরীরের মধ্যে আসবে, আপনি গ্লান্স করতে চাইবেন কিংবা ফ্লিক করতে চাইবেন, তখন আপনার ব্যাকফুট পজিশন কেমন হওয়া উচিত, ফ্রন্ট ফুট পজিশন কেমন হওয়া উচিত, আপনার ওয়েট ট্রান্সফারটা কেমন হওয়া উচিত, এটুকু যদি আপনারা মাথায় নেন, তাহলে আপনাদের ক্রিকেট ক্যারিয়ারটা আরও ভালো হতে পারে। সো আজকে এ পর্যন্তই, আবার হয়তো বা দেখা হবে আপনাদের সাথে। সকলকে ধন্যবাদ।